মেক ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতের বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে, ওয়েবিনারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে কোনো ভারতীয় পণবন্দি নেই জানালো বিদেশ মন্ত্রক। অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটক ভারতীয়রা দেশে ফিরছেন। আগামী 7ই মার্চ দুপুর 2টায় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ডাক রাজ্যপাল জগদীপ ধনখড়ের। উত্তরপ্রদেশ বিধানসভার ষষ্ঠ দফার ভোট গ্রহণ সম্পন্ন। সপ্তম তথা চূড়ান্ত দফার নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। ভোট আগামী 7ই মার্চ। পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ চতুর্থ দিন। বিভিন্ন স্টলে বইপ্রেমীদের ভিড়। নমস্কার, সংবাদ প্রবাহ আসছে বিস্তারিত খবরে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি 21 শতকের ভারতের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ বিশ্বের জন্য মেক ইন ইন্ডিয়া শীর্ষক বাজেট পরবর্তী একটি ওয়েবিনারে ভাষণ দিচ্ছিলেন। এই কর্মসূচি বিশ্বের দরবারে ভারতের ক্ষমতা প্রদর্শনের সম্ভাবনা তৈরি করে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। इस बजट में आत्मनिर्भर भारत और मेक इन इंडिया को लेकर जो निर्णय लिए गए हैं वो हमारी इंडस्ट्री और इकोनॉमी दोनों के काफी महत्वपूर्ण है। मेक इन इंडिया अभियान आज 21वीं सदी के भारत की आवश्यकता भी है और ये हमें दुनिया में अपने सामर्थ्य दिखाने का भी अवसर देता है। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রতিটি দেশ এখন ভারতকে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অন্যতম শক্তি হিসেবে দেখছে। भारत को मैन्युफैक्चरिंग पावर हाउस के रूप में देख रही है। हमारा मैन्युफैक्चरिंग सेक्टर हमारी जीडीपी का 15% है, लेकिन मेक इन इंडिया के सामने इन्फिनिट पॉसिबिलिटीज हैं। हमें भारत में एक रोबस्ट मैन्युफैक्चरिंग बेस बिल्ड करने के लिए पूरी ताकत से काम करना चाहिए, चाहे केंद्र सरकार हो, राज्य सरकार हो, स्थानीय स्वराज की संस्थाओं के नियम हो, प्राइवेट पार्टनरशिप हो, हाउस हो, हम सब देश के लिए मिलकर के कैसे काम करें। देश में आज जिसकी जरूरत है, जिसकी आवश्यकता बढ़ रही है, उसमें हमें मेक इन इंडिया को बढ़ावा देना है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোয়াড নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই বৈঠকে অংশ নিয়েছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নানা পরিস্থিতি নিয়ে নেতারা পরস্পরের সঙ্গে কথা বলছেন। ইউক্রেন পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। ইউক্রেনে কোনো ভারতীয় পড়ুয়ার বন্দী থাকার খবর নেই বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, সেদেশে ভারতীয় দূতাবাস ইউক্রেন কর্তৃপক্ষ ও ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বহু ছাত্র গতকাল ইউক্রেন ছেড়েছেন। অরিন্দম বাগচি বলেন, খার্কিভ থেকে পড়ুয়াদের বের করার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে ইউক্রেন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের প্রথম অ্যাডভাইজারি প্রকাশিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে আটকে থাকা 18,000 ভারতীয় দেশে ফিরেছেন বলে জানালেন বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অপারেশন গঙ্গার মাধ্যমে গত 24 ঘণ্টায় 15টি বিমানে 3,000 ভারতীয় দেশে ফিরেছেন। আগামী 24 ঘণ্টায় আরও 18টি উড়ান পড়ুয়াদের নিয়ে দেশে ফিরবে। The total number of Indians who have left Ukraine since our advisories were issued, we estimate is now near 18,000. Okay, so I think yesterday it was around
nearly 17,000, and today is nearly 18. Yeah, today is about 18,000. The pace of Operation Ganga continues to accelerate. During the last 24 hours, 15 flights landed in India. As you see, I think it was 3, 6, and then 9. So 15 flights in one day, bringing back more than 3,000 Indians. So with this, it takes the total number of flights under Operation Ganga to 30, if I remember correctly. And I think that so we have brought back around 6,400 Indian citizens. During the next 24 hours, which is the time frame usually we're projecting, 18 flights have been scheduled. During the last 24 hours, we had 15 flights, and the next 24 hours, we are expecting 18 flights. Of these, 3 would be Indian Air Force C-17 flights, and the other flights are commercial. Just wanted to list, we have almost major airlines there: Air India, Indigo, SpiceJet, and Go First or Go Air. In terms of the departure points from Europe, there will be 7 flights from Bucharest, 5 from Budapest, 3 from Rzeszów in Poland, and 1 from Košice in Slovak Republic. In addition, a new location has been identified near the Romanian border in the city of Suceava, from where 2 flights will be operated during the next 24 hours. ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে ফিরেছে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ও বিশেষ বিমান। আজ সকালে 4টি C-17 বিমানে করে ভারতীয় পড়ুয়াদের ফেরত আনা হয়। বুদাপেস্ট থেকে বিশেষ বিমানে দেশে ফিরে আসেন 220 জন ভারতীয় ছাত্র। অন্য আরেক বিশেষ বিমানে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন আরও 220 পড়ুয়া। এছাড়া ইন্ডিগোর বিমান বুখারেস্ট থেকে 200 ভারতীয়কে নিয়ে নতুন দিল্লি পৌঁছয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বুখারেস্ট থেকে 183 জন ভারতীয়কে নিয়ে আজ সকালে মুম্বাই পৌঁছয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই আটকে পড়া ভারতীয়দের নিয়ে চিন্তিত হয়ে পড়ে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও মলডোভায় পাঠানো হয় 4 কেন্দ্রীয় মন্ত্রীকে। তাদের প্রত্যক্ষ নজরদারিতে নাগরিকদের দেশে ফেরার পথ সুগম হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। ভারতীয় নাগরিকরা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন সে বিষয়ে তাদের মধ্যে কথা হয়। প্রধানমন্ত্রী আজ পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় দেশে ফেরার পথে তাদের যেসব অভিজ্ঞতা হয়েছে সে সম্পর্কে অবহিত হন। সরকার তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বতোভাবে উদ্যোগ নিয়েছে বলেও তিনি পড়ুয়াদের জানান। দেশে করোনা সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। গত 24 ঘন্টায় 7,561 জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা 14,947। আরোগ্যের হার 98.62%। আজ বিকেলে স্বাস্থ্য মন্ত্রকের এক সাংবাদিক বৈঠকে যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, বর্তমানে সপ্তাহে গড়ে 11,000 নতুন করে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের মোট আক্রান্তের মধ্যে 0.7% রোগী ভারতের বলে তিনি জানান। कई बार यह चर्चा आई है कि ओमिक्रॉन जो है माइल्ड है। अगर उसको हम यह सिचुएशन जो बताती है, जो इससे पहले की स्लाइड्स में हमने आपसे सबमिट किया है, इससे एक इंडिकेशन ये होता है कि इसको उतना माइल्ड भी नहीं मानना चाहिए और हमें समझना चाहिए कि हमारे देश के सामने यह चैलेंज बहुत बड़ा था और आज लगता है कि होल ऑफ गवर्नमेंट, होल ऑफ सोसाइटी की जो ये अप्रोच देश ने शुरू के समय से ही ओमिक्रॉन को मैनेजमेंट के लिए अपनाई है, उसने एक पोटेंशियल डिवास्टेटिंग मैग्नीट्यूड ऑफ केसेस को रोकने में काफी हद तक सफलता दी है। और हमारे हेल्थ केयर वर्कर्स, हमारे फ्रंटलाइन वर्कर्स, वह एएनएम्स, वह आशा वर्कर्स, वह पुलिसकर्मी, वह सैनिटरी वर्कर जो कि हमारे योद्धा के रूप में फील्ड में लड़ते रहे हैं
और जिन्होंने वैक्सीनेशन कवरेज को बहुत अधिक बढ़ावा दिया, उनके सपोर्ट से, हर नागरिक के सपोर्ट से हमें यह लगता है कि रीसेंट सर्ज में इफेक्टिव कंटेनमेंट हमने नोट किया। উত্তরপ্রদেশ বিধানসভার ষষ্ঠ দফায় আজ ভোট নেওয়া হয়। বিকেল 5টা পর্যন্ত 53% বেশি ভোট পড়ার খবর পাওয়া গেছে। এই পর্বে 10 জেলার 57টি আসনে 2,15,00,000-এর বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই দফায় 66 জন মহিলা সহ 676 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে জেলাগুলিতে আজ ভোট নেওয়া হয় তাদের মধ্যে আছে গোরখপুর, আম্বেদকর নগর, বালিয়া, বলরামপুর, বাস্তি, দেউরিয়া, কুশীনগর, মহারাজগঞ্জ, সন্ত কবির নগর ও সিদ্ধার্থনগর। যেসব হেভিওয়েট প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে তার মধ্যে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের সপ্তম তথা চূড়ান্ত দফার নির্বাচনের প্রচার জোর কদমে চলেছে। এই পর্বে ভোট নেওয়া হবে আগামী 7ই মার্চ। সব দলের তারকা প্রচারকরাই প্রার্থীদের সমর্থনে জনসভায় অংশ নিচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জৌনপুর ও চন্দৌলিতে প্রচার করেন। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারা অপপ্রচার করছেন। जो घोर परिवारवादी लोग हैं वो कहां थे, उन्होंने क्या किया, ये यूपी के लोग कभी भी भूल नहीं सकते। ये लोग इस साजिश में जुटे थे कि भारत के टीके को बदनाम कैसे किया जाए। ये लोग इस संकट को और गंभीर बनाने के लिए काम कर रहे थे। इसलिए यूपी के लोग ने हर चरण की वोटिंग में इनका पत्ता साफ कर दिया है। তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বারাণসীতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সমর্থনে ভোট প্রচারে অংশ নেন। সেখানে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, দেশের মানুষ সুদিনের আশায় থাকলেও চরম ভোগান্তির শিকার হয়েছেন। अब झूठा है, पहले कहते थे हम अच्छे दिन ले आएंगे, सुना, अच्छे दिन ले आएंगे, अच्छे दिन के नाम पे नोटबंदी कर दिया, अच्छा दिन के नाम पे रेल बेच रहा है, अच्छे दिन के नाम पे किसान बेच रहा है, अच्छे दिन के नाम पे एयरपोर्ट बेच रहा है, अच्छे दिन के नाम पे बैंक बेच रहा है, अच्छे दिन के नाम पे लाइफ इंश्योरेंस बेच रहा है। आने वाला दिन बैंक का रुपया आपको मिलेंगे। पहले बोला था 15 लाख करके दे देगा, 15 लाख करके रुपया आप लोगों को अकाउंट में आ जाएगा। आया था? अखिलेश जीतेगा तो हम भी बंगाल का साथ यूपी का रिलेशन बराबर अच्छा करके हमारा भी जितना काम है आपको लिए हम करेंगे। বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিন আগে উত্তরপ্রদেশ ও বিহারের মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলেছিলেন, এখন সেখানে গিয়েই তিনি ভোটের প্রচার করছেন। কয়েক মাস আগে উনিই বলেছিলেন উত্তরপ্রদেশ বিহারের লোকেরা বহিরাগত পশ্চিমবঙ্গে, এখন তিনি আবার সেই উত্তরপ্রদেশে যাচ্ছেন। নতুন কিছু না, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই হিন্দিতে একটা শব্দ আছে গুলাটিবাজ, মানে মানে উল্টো দিকে লাভ দেওয়া। এখনো পর্যন্ত মুলায়ম সিং যাদবের নাম এই জন্য বিখ্যাত ছিল। তো তার রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তাকে কম্পিটিশন দিচ্ছেন, মানে যা বলবেন তার উল্টোটা করবেন বা উল্টোটা করার যেটা করবেন তার উল্টোটা বলবেন আর কি। নিজেই যেটা বলেন না, এবং সম্পূর্ণভাবে একটা ছোট ঘটনাকে হাইপ দেওয়ার চেষ্টা করছেন। ওনারকে ঘিরে কিছু লোক কালো পতাকা দেখিয়েছে। এটাকে যদি মনে হয় ওনার মাথা ফাটানো, তাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি কতবার ভেঙেছে, তাহলে তো সেটাকে উগ্রপন্থী হামলা বলতে হয়। উত্তরপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠছে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আজ কলকাতায় দলীয় সদর কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, পশ্চিমবাংলার কালো পতাকা এবং গো ব্যাক সংস্কৃতি তিনি উত্তরপ্রদেশে নিয়ে গেছেন। উত্তরপ্রদেশের লোক অখিলেশকে খুব ধন্যবাদ দিচ্ছেন যে রাজনীতিতে এই ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা উনি করেছেন। শেষ মুহূর্তে
ভাষণ দিয়ে এবং সবাইকে খুশি করেছেন, সবাইকে আনন্দ পেয়েছেন, কমেডি ভালোই হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে বাংলার সংস্কৃতিকে উনি নিয়ে গেছেন ওখানে, তার একটা নমুনা দেখলেন। পশ্চিমবাংলায় মাননীয় প্রধানমন্ত্রী এলে তাকে কালো ঝান্ডা দেখানো হয়, গো ব্যাক বলা হয়। হোম মিনিস্টার এলে তাকেও দেখানো হয়। আমাদের সর্বভারতীয় সভাপতিকে ঘিরে ইট পাটকেল মেরে গাড়ি ভাঙা হয়েছে। অন্যান্য নেতা মুখ্যমন্ত্রীদের তো নামতেই দেওয়া হয় না। আমরা রাস্তায় বেরোলে জয় বাংলা কালো পতাকা নিয়মিত দেখানো হয়। তার একটা নমুনা ওখানে দেখলাম আমরা। তা আমরা শুনেছি যে এখান থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে ওখানে কালো পতাকা দেখাবার জন্য, তা নাহলে খবর হয় না, সেটাও সাজানো। উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় বিজেপির সমালোচনা করলেন লোকসভায় কংগ্রেস নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ বহরমপুরে সাংবাদিকদের তিনি বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এ ধরনের আচরণ অশোভনীয়। মুখ্যমন্ত্রীকে কালো ফ্ল্যাগ দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, আমি এটার প্রতিবাদ করি। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাই এই ধরনের আচরণকে আমি অশোভন আচরণ বলে মনে করি। আমার সঙ্গে কারো কোনো রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু তাকে অপমান করার কোনো অধিকার আমার নেই। আমার কাউকে ভালো না লাগতে পারে, কিন্তু তাকে অপমান করার কোনো অধিকার আমার নেই। আর সর্বোপরি সে একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে এই ধরনের আচরণ করা এটা নিন্দনীয়। আমি এটার প্রতিবাদ করি এবং এটা চূড়ান্ত অশোভনীয় একটা রাজনীতির পরিচয়। রাজ্যপাল জগদীপ ধনকর আগামী 7ই মার্চ দুপুর 2টোয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ডেকেছেন। আজ রাজভবনে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে তিনি আরেক দফা বৈঠক করেন। এরপরেই রাজ্যপাল বাজেট অধিবেশন সংক্রান্ত নির্দেশ জারি করেন। উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনের সময় সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। বাজেট অধিবেশন ডাকার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন না থাকায় রাজ্যপাল এ সংক্রান্ত নথি ফেরত পাঠিয়ে দেন। পরে মন্ত্রিসভার বৈঠক করে সময় বিভ্রান্তি কাটিয়ে নতুন নথি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ রাজ্য বাজেট নিয়ে বলেন, রাজ্যের অর্থভাণ্ডার শূন্যতে গিয়ে পৌঁছেছে। রাজ্যপালের সঙ্গে সরকারের বোঝাপড়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আমার মনে হয় এটা একটা রাজ্যপালের সঙ্গে সেটিংই হয়েছে যে আপনি কিছুদের ডাকতে দেবেন না, দিদিমণি প্রবাস করছেন, ঘুরে আসুন উত্তরপ্রদেশ, কাশী, মথুরা তীর্থ করে আসুন। আর হলে তো বাজেট সেশন হবে, বাজেট করবেনটা কি নিয়ে? ধার নিয়ে সংসার চলছে, লক্ষ্মী ভাণ্ডার চলছে, টাকা নিয়ে সব বিলিয়ে দেয়, এর মধ্যে বাজেটের কী দরকার আছে? আমার মনে হচ্ছে এটা এখন বোধহয় মমতা ব্যানার্জি ট্রেডমিলে হাঁটাটা বন্ধ করে দিয়েছেন, তাই বাজেট হচ্ছে না। কারণ ট্রেডমিল ছাড়া তার বাজেটই হবে না, ট্রেডমিল বন্ধ তো বাজেট বন্ধ। ফের বোমাবাজির ঘটনা উত্তর 24 পরগনার জগদ্দলে। মেঘনা মিলের শ্রমিক লাইনে ভোর রাতে বিজেপি নির্বাচনী এজেন্ট সুনীল উপাধ্যায়ের বাড়ির সামনে পরপর দুবার বোমাবাজি হয় বলে অভিযোগ। রাতেই পুলিশকে জানানো হলেও পুলিশ সময় মতো আসেনি বলে সুনীলবাবু অভিযোগ করেন। পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছয়। তিনি বলেন, এই ঘটনায় তিনি ও তার পরিবার আতঙ্কিত। খবর পেয়ে সকালে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং, তার পুত্র বিধায়ক পবন সিং। এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি তুলেছেন অর্জুন সিং। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে বোমাবাজির ঘটনা পুরোটাই সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বিভিন্ন জেলা থেকে আসা খবরাখবর নিয়ে এবার আসছি জেলার খবরে। বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সোলার ট্রি স্থাপিত হলো মেদিনীপুরে। আজ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় মেদিনীপুরে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে 11.5 কিলোওয়াট পিক পাওয়ারের একটি সোলার ট্রি বসানো হয়েছে। এই সোলার ট্রি থেকে উৎপাদিত বিদ্যুৎ মহাবিদ্যালয়ের চাহিদাকে আংশিকভাবে মেটাতে সক্ষম হবে বলে জানালেন অধ্যক্ষ জয়শ্রী লাহা। সেই সঙ্গে তিনি জানান, চাহিদার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হলে তা পাওয়ার গ্রিডে পাঠিয়ে দেওয়া সম্ভব। জীবাশ্ম জ্বালানির তুলনায় এই সোলার ট্রি থেকে 10-12 টন কম কার্বন ডাই অক্সাইড নির্গমন হবে, যা পরিবেশের পক্ষে অত্যন্ত সহায়ক।
আমরা একটা মেসেজ দিতে পারবো যে আমরা প্রথাগত ইলেকট্রিকের বদলে যদি আমরা সোলার এনার্জি ইউজ করি তাহলে কিন্তু আমাদের খরচটা তো কমবেই, তারই সঙ্গে সঙ্গে আমাদের পলিউশনটাও অনেকটা কমে যাবে। এই উদ্দেশ্যেই এই একটা বার্তা দিতে একটা উইমেন্স কলেজ যেটা পঞ্চায়েত এলাকায় আছে এবং এখানে আমাদের প্রত্যন্ত এলাকার মেয়েরা পড়ে, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমি এই জিনিসটা এখানে করেছি। সিএসআইআর দুর্গাপুরের অধিকর্তা ডক্টর হরিশ ইরানি জানান, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সোলার ট্রি এটি। है उससे सबको नॉलेज दिया जा सकता है कि रियली में सोलर सिस्टम काम कैसे करता है और कितने यूनिट पर डे जनरेट करता है। जैसे हमारा ये यूनिट है अप्रॉक्सीमेटली 40 to 45 यूनिट्स पर डे करता है, जो मार्केट में आपको 6 रुपीज़ या 7 रुपीज़ में मिलता है जब आपको सर्विस दिया जाता है। जबकि हमने जो एस्टिमेशन किया है वो 3 रुपीज़ 90 पैसा तक आता है, तो इससे आपका किफ़ायती हो जाता है। साथ साथ में ये डिसेंट्रलाइज है, आपका जो पूरा ग्रिड होता है, बेस होता है, वो सेंट्रलाइज्ड होता है, तो इसमें काफ़ी लोगों को जॉब भी मिल सकते हैं। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে আজ ভোররাতে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বিহার থেকে শিলিগুড়ি আসার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। দুর্ঘটনায় বাসের চালক বাসের ভিতরে আটকে পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছয় মেডিকেল ফাঁড়ির পুলিশ। দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করেন। চিল্লানোটা দরকার ছিল, দাঁড়াও একটু। ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ চতুর্থ দিন। বেলা বাড়তেই খাদ্যরসিকদের ভিড়ও নজরে পড়ে। গিল্ড হাউসের সামনে মেলা প্রাঙ্গণে লম্বা লাইন প্রকাশকদের, কাজ চলে ট্রেড লাইসেন্স ও বিমার। অনলাইনের পর আজ থেকে অফলাইনে এই কাজ শুরু হয়েছে। প্রকাশক থেকে শুরু করে স্টল মালিকেরা যোগ দেন গিল্ড অফিসের প্রাপ্য বকেয়া মিটিয়ে দিতে। এবারের মেলায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, বিকল্প হিসেবে জুট বোর্ড থেকে মেলার স্টলে মিলছে সুদৃশ্য আকর্ষণীয় চটের ব্যাগ। করোনার প্রেক্ষিতে প্রায় 2 বছর পর এবার আয়োজিত হচ্ছে বইমেলা। সব বয়সের বইপ্রেমীরাই খুব খুশি, সেই ছবি ধরা পড়েছে দূরদর্শনের ক্যামেরায়। আমার নাম আদিত্য আরিয়ান বাসু, আর আমি নেদারল্যান্ডস থেকে। আর আমার বইমেলাতে ভীষণ ভালো লাগছে সব বই নিয়ে। আই এম রায়ানা গুহা, আই এম ভেরি এক্সাইটেড। বইমেলায় আমার খুব ভালো লাগছে কারণ এখানে আমার বই কিনতে খুব ভালো লাগে, আর এখানে আমি অনেক বই কিনেছি, আমার খুব ভালো লেগেছে কেন কি এখানে বইগুলোতে অনেক কিছু আছে। এদিকে বাংলাদেশ দিবস আজ দুপুর 3টায় শুরু হয় অনুষ্ঠান। প্রথমে কবিতা পাঠ, আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ হাই কমিশনের প্রধান সচিব শামীমা ইয়াসমিন স্মৃতি। দ্বিতীয় দফায় ছিল সেমিনার। মঞ্চে উপস্থিত ছিলেন উপ হাই কমিশনার তৌফিক হোসেন, চিন্ময় গুহ প্রমুখ। উদ্বোধনী ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী কামাল চৌধুরী বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে বঙ্গবন্ধু ও তৎকালীন সময়ের বীর শহীদদের স্মরণ করছি। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছি এবং এই নিয়ে বাংলাদেশে একটা উন্মুখর পরিবেশে দেশে এবং দেশের বাইরে অনেক কর্মসূচি বাস্তবায়নের আমরা পরিকল্পনা করেছিলাম। তবে কোভিডের কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও আমরা এর ভেতরে অনেক কাজ করেছি। তবে এই যে বইমেলা, এখন কলকাতা আন্তর্জাতিক যে বইমেলাটা হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে বাংলাদেশ হচ্ছে থিম কান্ট্রি
এবং একইভাবে বঙ্গবন্ধুকে আসলে ফোকাস করেই পুরো বইমেলাটা হচ্ছে এবং এই বইমেলাতে বঙ্গবন্ধুর গ্রন্থগুলো পাঠ করার অর্থাৎ সেগুলিও এখানে মানুষ এটা পাবেন, অর্থাৎ যারা আগ্রহী পাঠক আছেন। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে যেসব লেখা হয়েছে সেই লেখাগুলিও সহজলভ্য হচ্ছে। আমরা মনে করি যে বঙ্গবন্ধু তার এই শতবর্ষ বঙ্গবন্ধু হচ্ছেন তরুণ প্রজন্মের কাছে আমাদের ইতিহাসে খুবই প্রাসঙ্গিক এবং এই জন্য এবং তরুণ প্রজন্ম অনেক আগ্রহ, আমরা দেখছি যে তারা ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে চায় এবং এই বইমেলার মাধ্যমেই কিন্তু আমরা সেটা ছড়িয়ে দিতে পারি। অন্যদিকে মেলা প্রাঙ্গণের ৯ নম্বর গেটের কাছে বসাক বুক স্টোরে আজ ডেডলাইন লালগড় বইটি প্রকাশিত হয়। তৎকালীন সময়ে সংবাদ সংগ্রহের কাজে যুক্ত সাংবাদিকদের কলমে ধরা পড়েছে সেই সময় মাওবাদী প্রভাবিত এলাকায় জঙ্গলমহলের ছবি। উত্তর কলকাতার সোনাগাছি যৌনপল্লীতে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস। এই উপলক্ষে সমাজের বিশিষ্টজনদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উপস্থিত ছিলেন অভিনেতা চন্দন সেন, ফুটবলার ক্রম্পটন দত্ত সহ সমাজের বিভিন্ন বর্গের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মদন মিত্র বলেন, যৌনকর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রয়োজন রয়েছে। বিপদের সময় তিনি তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন। যৌনকর্মীরা যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখো তাহলে দেখবে কয়েক লক্ষ যৌনকর্মী বিভিন্নভাবে এই যুদ্ধের সঙ্গে সামিল হয়েছে। এদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা কোনোদিন লেখা থাকে না, এদের ওপরে কোনো এলিজি গাথা তৈরি হয় না। কিন্তু যৌনকর্মীরা চিরকালই যবে থেকে মানুষের জন্ম হয়েছে তবে থেকেই যৌনকর্মীদের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিম ক্যাডেটের 53 জন সদস্য যারা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সংবর্ধিত করল এনসিসি পশ্চিমবঙ্গ ও সিকিম পর্ষদ। আজ ময়দানের এনসিসি ক্যাম্পে তাদের সম্মান প্রদান করেন মেজর জেনারেল ইউএস সেনগুপ্ত। সম্মানিত হয়ে খুশি এনসিসি ক্যাডেটরা। অনুষ্ঠানে মেজর বিবি সিং বলেন, ছাত্রছাত্রীদের এনসিসি প্রশিক্ষণ তাদের জীবনকে আরও সমৃদ্ধ করবে। আসছি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। এখন এক নজরে দেখে নেব বিভিন্ন জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি, সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 30, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 29, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 31, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 31, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 29 ও 17 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 32, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 32, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। মেক ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতের বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে, ওয়েবিনারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে কোনো ভারতীয় পণবন্দি নেই জানালো বিদেশ মন্ত্রক। অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটক ভারতীয়রা দেশে ফিরছেন। আগামী 7ই মার্চ দুপুর 2টায় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ডাক রাজ্যপাল জগদীপ ধনখড়ের। উত্তরপ্রদেশ বিধানসভার 6ষ্ঠ দফার ভোট গ্রহণ সম্পন্ন। 7ম তথা চূড়ান্ত দফার নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। ভোট আগামী 7ই মার্চ। পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ চতুর্থ দিন। বিভিন্ন স্টলে বইপ্রেমীদের ভিড়। সংবাদ প্রবাহ আজ এ পর্যন্তই। এরপর সংবাদ আগামীকাল সকাল 8:30টায়। নমস্কার, শুভরাত্রি।